ওকে, আমরা গতকাল ক্লাসে হচ্ছে আমাদের স্টিলের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং আজকেও আমরা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে হলে আমাদের স্টিলে যেগুলো কম্পোনেন্ট বেসিক্যালি আমাদের ইউজ হয় সেগুলো আমাদের মোটামুটি সবগুলো আলোচনা করা হয়ে যাবে। আহ, তার আগে একটু 2-1 মিনিট আগে ক্লাসে একটু আহ, একটু যদি আমি রিমাইন্ড করি আর কি, যে আগে ক্লাসে আমরা কি কি দেখছিলাম মোটামুটি। আহ, আমাদের যে স্টিলের যে প্রাইমারি যে সেকশন গুলো হয়, প্রাইমারি স্ট্রাকচারাল মেম্বারের সেকশন গুলো হয়, ওটা কোন সেকশনটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ভাই? আই সেকশন। আই সেকশন। একটা আই সেকশনে কয়টা পার্ট থাকে? দুইটা। দুইটা। ওয়েবার ফ্লেঞ্চ। ওয়েব এন্ড ফ্ল্যাশ থাকে, আমাদের এটা হচ্ছে ডিজাইন থেকে বের করতে হবে। আচ্ছা, মোটামুটি দুই রকমের আমরা স্টিল বিল্ডিং এর ফ্রেমিং দেখতে পাই, এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। একটা হচ্ছে আপনার মানে মেজানাইন বিল্ডিং যেগুলো বলি আমরা, মাল্টি স্টোরি বিল্ডিং, যেখানে ফ্লোরটা আসলে আমরা ইউজ করব। হ্যাঁ। আরেকটা হচ্ছে শেড বিল্ডিং। ঠিক আছে। তো মাল্টি স্টোরি বিল্ডিং এ একরকম ফ্রেমিং হয়, শেড বিল্ডিং এ একরকম ফ্রেমিং হয়, তাই না? তো এটা হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং এর ফ্রেমিং। এখানে হচ্ছে আপনার মেইন বিম মোটামুটি কোন ডিরেকশন বরাবর থাকে? শর্ট ডিরেকশন বরাবর। শর্ট ডিরেকশন বরাবর থাকে। অপোজিট ডিরেকশন বরাবর কোন বিম থাকে? সেকেন্ডারি। সেকেন্ডারি বিম বা সাব সেকেন্ডারি বিম থাকে। বিম। ওকে। আর আমাদের শেড বিল্ডিং এ আমরা তাহলে এই বিমের পরিবর্তে কি ইউজ করি? সেকেন্ডারি, সরি, এই শেড বিল্ডিং গুলাতে এখানে তো আর মেইন বিম বা সাব বিম নাই, তাহলে এই জায়গাতে আমরা হচ্ছে কি ইউজ করি ফ্রেমিং হিসেবে? এটা কি মেম্বার? একটু উত্তর তাহলে দিবেন। আমরা রাফটার ইউজ রাফটা এটা আমরা রাফটা রাফটা ইউজ করি, তাই না? আচ্ছা। শেড বিল্ডিং এর টপে এটা এই যে আমাদের কাভারিং দেয়, কাভারিং এর নাম কি? শীট। শীট। আর এই ফ্লোরে, মেজানের ফ্লোরে মোটামুটি যে আমরা হচ্ছে মানে কাভারিং দেই, ওটা ওটা ওই শীটের নাম কি? মেজানের বিল্ডিং এর ফ্লোরে কি থাকে? যে কেউ বলতে পারে। ডেক ডেকশিট। ডেক শীট থাকে। ওকে, ঠিক আছে। এখন এখন আসেন, আমাদের তো তাহলে কি হবে এই জায়গাতে? আমাদের তো হচ্ছে প্রাইমারি বিম, প্রাইমারি বিম বা মেইন বিম তো আমাদের শর্ট ডিরেকশন বরাবর আছে, আর সাব বিমটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডাল বরাবর ছিল, তার উপরে আমাদের ডেকশিটটা ছিল। যদি আমি একটু মানে লোড ডিস্ট্রিবিউশনটা বলি, আগে লোডটা আসলে যাবে সাব বিমে, সাব বিম থেকে যাবে হচ্ছে আপনার মেইন বিম, মেইন বিম থেকে যাবে হচ্ছে কলামে। এটা হচ্ছে আপনার মাল্টি স্টোরি বিল্ডিং এর লোডের পাথ। ওকে। তাহলে শেড বিল্ডিং এ তাহলে কি হবে? শেড বিল্ডিং এ তো উপরে শীট আছে, আর শীত তো ডিরেক্টলি এই রাফটারের সাথে কানেক্ট করা থাকবে না, থাকবে এখানে রাফটার, এই বরাবর রাফটার গেছে, এখানে রাফটার গেছে, তাহলে শীতটাকে তো ধরে রাখতে হবে। যেরকম করে ডেক শীট সাববিম ডেক শীটকে ধরে রাখতেছিল, বা লোডটা ফার্স্টে সাববিমে যাচ্ছিল, সাববিম থেকে মেন বিম যাচ্ছিল, ঠিক এখানেও শেড বিল্ডিং এও তাহলে ডিরেক্টলি হচ্ছে কি হবে না, আপনার রাফটারের লোডটা আসবে না। তো এই জায়গায় তো আপনার শীতটাকে ধরে রাখার জন্য কি লাগবে? আরেকটা পারলিন। মেম্বার লাগবে। So, সেই মেম্বারটাকে আমরা বলি হচ্ছে পার্লিন। সাবচেয়ে থেকে আমাদের মেন শুরু এখান থেকে, এটা হচ্ছে পার্লিন। পার্লিনটা হচ্ছে ঠিক একইভাবে সাববিম, মানে আপনার মাল্টি স্টোরি বিল্ডিং এ বা মেজানাইট বিল্ডিং এ আপনার সাববিম হয় লেন্থ ডিরেকশন বরাবর, বা মেন বিমে অপোজিট ডিরেকশন বরাবর, ঠিক এখানেও আপনার রাফটারের অপোজিট ডিরেকশন বরাবর আমাদের বসে পার্লিন। মানে এই যে মেম্বার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পার্লিন, এগুলো হচ্ছে পার্লিন। ঠিক আছে। পার্লিনের কাজটা কি? পার্লিনের কাজটা হচ্ছে আপনার এই শীটকে সাপোর্ট দেওয়া। ক্লিয়ার সবাই? আচ্ছা। তো জি আ- ভাই, ক্লিয়ার। আগের মতোই আর কি, আপনার হচ্ছে এই পার্লিন টু পার্লিন যে ডিস্টেন্স, হ্যাঁ, এটাও কিন্তু হচ্ছে একটা মানে লিমিটেশন আছে, এগুলো লিমিটেশন আছে। এবং আমাদের পার্লিনটাকে আমরা একটা সেকেন্ডারি স্ট্রাকচারাল মেম্বার হিসেবে কাউন্ট করি আর কি। এবং এই পার্লিন থেকেও আপনাকে ডিজাইন করে পাস করাইতে হবে, মানে পার্লিনটাকেও আমরা ডিজাইন করতে হবে। এখন কথা হচ্ছে আমরা মেইন যে আমাদের স্টার্ট টু মডেলের ডিজাইন করি মেইন ফ্রেম, সেখানে আমরা পার্লিনটাকে আমরা আনি না। মানে অনেকে আছে যারা ইটেক্সে অথবা কাজ করে, বা স্টার্ট করতে অনেকে আছে যারা কিনা কি করে পার্লিনটাকে মডেলে আনে। বাট আরএসসি বলেন বা এগুলো হচ্ছে পার্লিনটাকে তারা অ্যালাউ করে না, যেটা আমরা অনেক প্রজেক্টে দেখেছি, এই পার্লিনটাকে অ্যালাউ করে না।
মানে পার্লিন না দিয়ে আমাদেরকে পাস করাইতো, মানে আমরা মডেলে পার্লিনটাকে নিয়ে আসবো না, পার্লিনটাকে আমরা এক্সট্রা করে ডিজাইন করব, ঠিক আছে। তবে পার্লিন যে আছে, এই পার্লিনের ইফেক্ট, এগুলো ইফেক্ট আমরা সবই ডিজাইনে নেই, বা ডিরেক্টলি আমরা মডেলে কি করতে পারবো না, পার্লিন ড্র করতে পারবো না। সেক্ষেত্রে পার্লিনটা মডেল ড্র করলে মানে আপনার স্ট্রাকচারের স্টিফনেসটা অনেক বেশি চলে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে খুব বেশি ইজিলি পাস করে যায়। তো এটা হচ্ছে আপনার পার্লিন তো আসলে ডিরেক্টলি কানেক্ট থাকে না, এটা আসলে হচ্ছে রাফটারের উপরে একটা ক্লিটের মাধ্যমে কানেক্টেড থাকে। একটা ক্লিট ধরেন এরকম, ক্লিটের মাধ্যমে এরকম করে কানেক্ট থাকে, নিচে ধরেন রাফটার, নিচে রাফটার গেছে ধরেন, আর উপরে এরকম একটা ক্লিটের মাধ্যমে পার্লিন থাকে, মানে ডিরেক্টলি কিন্তু কানেক্টেড না। তবে একটা আপনাকে অবশ্যই সে একটা স্টিফনেস দিবে, হ্যাঁ, একটা ল্যাটারাল স্টিফনেস অবশ্যই দিবে, তারপর সেটা আমরা মডেলে কাউন্ট করব না। ক্লিয়ার সবাই? অনেকে হয়তো কোশ্চিন করে যে ভাই পার্লিনটাকে আমরা মডেলে আনবো কিনা, যদিও সেটা ল্যাটারাল স্টিফনেস দিবে, বা ডিরেক্টলি আমরা এটা মডেলে আনবো না, ঠিক আছে সবাই। এবং পার্লিনটাকে আমরা আলাদাভাবে ডিজাইন করবো পরে। পার্লিন মূলত দুই রকমের সেকশন আমরা দিয়ে থাকি পার্লিন এর জন্য, একটা হচ্ছে সি সেকশন আর একটা হচ্ছে জেড সেকশন। মোটামুটি দুইটা দেখতে খুব একটা পার্থক্য নাই, বাট এতে কিছু ইউজেসের পার্থক্য আছে। সবচেয়ে মানে অনেক কিছু পার্থক্য আছে, বাট সবগুলো আমার এখানে আলোচনা করার দরকারও নাই। মেন যেটা আমি আসলে আলোচনা করার দরকার সেটা হচ্ছে এই ডিজাইনগত দিক থেকে পার্থক্য আছে। এক নম্বর পার্থক্য হচ্ছে এটার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা। একটু খেয়াল করে দেখবেন, জেড কিন্তু হচ্ছে সিমেট্রিক, সি কিন্তু ডিরেক্টলি সিমেট্রিক না, ঠিক আছে। এই জন্য এদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা হয়, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে। সেক্ষেত্রে জেড পার্লিন মেবি হচ্ছে আপনার বেটার, তার লোড ক্যারিং ক্যাপাসিটি যদি বলি আর কি। আর আরেকটা হচ্ছে আপনার এই ধরেন এটা একটা, এই এই পার্লিনটা কি হবে, রাফটারের উপরে রেস্ট করবে, তাই না? তার মানে পার্লিনের স্প্যানটা হচ্ছে রাফটার টু রাফটার ডিস্টেন্স। তার মানে এটা এটা হচ্ছে একটা স্প্যান, এইটুকু একটা পার্লিন, মানে রাফটারের সাথে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। এখন সিপ পার্লিন যখন ডিজাইন করি আমরা, তখন আমরা কি করি, তখন আমরা শুধুমাত্র এইটুকু ধরেন একটা স্প্যান ধরে ডিজাইন করি, মানে এটা একটা মানে সিম্পলি সাপোর্টে যেরকম ডিজাইন করি না ভাই আমরা, একটা বিম সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এরকম। আর জেড পার্লিন যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা ধরেন এটাকে আমরা কন্টিনিউয়াস চিন্তা করি আর কি। মানে একটা পার্লিনই চিন্তা করি, একদম ফুলি পুরা বিল্ডিং এ একটা পার্লিন চিন্তা করি আমরা, তখন হচ্ছে এর ভিতরে একটা কন্টিনিউয়াস সাপোর্ট দিই ল্যাপিং এর মাধ্যমে। তখন এই ডিজাইনটা কি হবে, আপনারা আরসিসি ডিজাইন করছেন কিনা, সিম্পলি সাপোর্টেড বিম আর এটা হচ্ছে কন্টিনিউয়াস বিম, এদের কিন্তু আলাদা কি হয়, কোপিশন থাকে, তাই না? কন্টিনিউয়াস বিম আলাদা জিনিস, কিন্তু সিম্পলি সাপোর্টেড কিন্তু আলাদা জিনিস। সেক্ষেত্রে এদের ডিজাইনে গতভাবে কিছু পার্থক্য আছে। ডিরেক্টলি আপনি সেম প্রসিডিউরে সি এবং হচ্ছে জেড পার্লিন করতে পারবেন না। আর যদি আপনি ল্যাপিং না দেন জেড পার্লিনে, যদি একটা মানে অনেক সময় দেখা যায় যে হচ্ছে আপনার ধরেন একটা বিল্ডিং এর লেন্থ হচ্ছে 30 ফিট, এরকম বিল্ডিং কিন্তু আছে 20 ফিট 30 ফিটের বিল্ডিং। সেক্ষেত্রে তো আপনার একটা পার্লিন দিলে হচ্ছে, তখন তো ওটা কন্টিনিউয়াস থাকতেছে না। তো সেক্ষেত্রে এটাকে সিম্পলি সাপোর্টেড হিসেবে আপনাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইনগত ভাবে কিন্তু কিছু পার্থক্য আছে, ঠিক আছে। আগে যেটা হয়তো বা অনেকে করতো, বর্তমানে হয়তো বা অনেকে চেঞ্জ এগুলো হয়তো বা নিয়ে কাজ করতেছে। আগে যেটা করতো একটা সিম্পলি এক্সেলে একটা ডিজাইন মানে সিম্পলি সাপোর্টেড ভাবে ডিজাইন করতো, বাট এখন সেভাবে করলে আসলে হবে না, ঠিক আছে সবাই? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তার মানে কি কি জিনিস আমরা আপাতত শুনলাম, একটু সামারি করি। পার্লিনটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্রাকচারাল মেম্বার, এটাকে আমাদের ডিজাইন করতে হবে, বাট এটা আমরা ডিরেক্টলি মডেলে আনবো না, বাট এটা ইফেক্ট আমরা যখন ডিজাইন করবো তখন সেটা ধরবো আর কি। এটা সি বা জেড পার্লিন হবে, হ্যাঁ, আমরা সেভাবে তখন ডিজাইন করবো। সি আমি দুটা ডিজাইন আপনাকে দেখাবো, সি এবং জেড। হয়তো আমরা এক্সেলে দেখাবো, ডিরেক্টলি হ্যান্ড ক্রিয়েশন দেখা দরকার নাই, কারণ এদের ডিজাইন দেখাতে হলে আপনাদের কোল্ড ফর্ম ডিজাইন দেখাইতে হবে আর কি, হ্যাঁ। এগুলো আলাদা কোড আছে, এরা অনেক বড় কিছু হয়ে যাবে, আমি আপনাদেরকে এক্সেলে দেখাবো আর কি। এটাই। আর একটা এই ডিজাইন থেকে আসলে পাবো কি, আমরা ডিজাইন থেকে পাবো হচ্ছে এই পার্লিনের সাইজ কতটুকু লাগবে, আর এই পার্লিন থেকে পার্লির ডিস্টেন্স কতটুকু হবে, এই দুটা জিনিস আমরা ডিজাইন থেকে পাবো। বা ডিস্টেন্সটাও কিন্তু ডিজাইনার বলে দিবে, হ্যাঁ, এই ডিস্টেন্স কিন্তু ফিক্স না। তবে ওই সাববিমের মতোই আমরা নর্মালি 1.5 মিটারের উপরে কখনো কি করব না, পার্লিনের ডিস্টেন্স দিব না। কথা ক্লিয়ার সবাই? না, আমার যদি স্পেসিং লাগেও, মানে আমার ধরেন অনেক কম পাশে পাস করতেছে, বাট তারপরে আমরা কি করব না, 1.5 মিটারের উপরে যাব না। সবাই ক্লিয়ার?
আর নিচে আপনি হয়তো বা যাইতে পারবেন আপনার লোডের উপর, মানে আপনার মানে স্প্যান এবং লোডের উপর ডিপেন্ড করে আপনি আরো কমে যাইতে পারবেন। তো 1200 থেকে 1500 মিলিমিটার ভিতর রাখা হয়, যেরকম সাববিমের স্পেসিং ঠিক সেভাবে পার্লিন স্পেসিং ওরকম একটা থাকে 1200 থেকে 1500। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যদিও খুবই মানে উম, আমি ছোট ছোট জিনিস, তারপরে এগুলো হয়তো বলে রাখা ভালো, আপনাদের যখন কাজ করবেন এগুলো আপনাদের অনেক কাজে দিবে, প্র্যাকটিক্যাল জিনিসগুলা। ধরুন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না ভাই সবাই, এই জায়গায় কি হয়েছে, এই দিক থেকে স্লপ এখানে গেছে, এই দিক থেকে স্লপ এখানে গেছে, তাই না? এই জায়গায় কিন্তু হচ্ছে একটা শেড বিল্ডিং এর পিক পয়েন্ট বা চূড়া, এটার একটা নাম কিন্তু আছে, এর নামটা হচ্ছে রিজ। মনে রাখবেন রিজ, এর নাম কি? এগুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে মানে জিজ্ঞেস করবো আবার, নাম কি এটা? রিজ। রিজ শব্দ হচ্ছে চূড়া বা পিক পয়েন্ট, এখানে এসে দুটো স্লপ মিলিত হচ্ছে, তাই না? ঠিক আছে ভাই। তো একটু দেখবেন এই জায়গাতে কিন্তু জি ভাই। একদিকে শীত যাচ্ছে, এইদিকে কিন্তু একদিকে শীত যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কি করতে হবে, এই জায়গাতে কিন্তু দুই দিক থেকে কিন্তু কি লাগবে, দুইটা পার্লিন লাগবে। না, আপনি যখন নাম্বার অফ পার্লিন বের করবেন তখন আপনি এই ধর নাম্বার অফ পার্লিন কি হবে, এই যে উইথ আছে না, এই উইথ ডিভাইড বাই স্পেসিং করলে তো আপনি নাম্বার অফ পার্লিন পাবেন, এই উইথ ডিভাইড বাই হচ্ছে স্পেসিং। বাট সেক্ষেত্রে আপনার উইথ ধরতে হবে রিচ পর্যন্ত, তারপর যা পাবেন তাকে 2 দ্বারা গুণ করতে হবে। আমি যদি উদাহরণ দিই, ধরেন আমার বিল্ডিং যদি হয় ধরলাম আমার বিল্ডিং হচ্ছে 80 ফিট ধরলাম, ঠিক আছে, উইথ, ওকে, আর লেন্থ ধরেন আপনার 100 ফিট ধরেন, সেক্ষেত্রে আপনার নাম্বার অফ পার্লিন কিভাবে পাবো, ধরলাম আমার 4 ফিট পর পর পার্লিন আছে, 4 ফিট পর পর মানে 1200 পর পর। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে স্লোপিং এর কারণে কি কম বেশি ধরতে হবে না? সেটা খুব একটা ইফেক্ট করবে না, আমি ধরলাম, ঠিক আছে, ধরেন এইটুকুই 80 ফিট টোটাল স্লপ যদি চিন্তা করি, খুব একটা ইফেক্ট করবে না। ধরেন আপনার স্পেসিং 4 বা 4.5 ফিট দিলে পাস করবে ধরলাম আমি, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই জায়গাতে ধরেন 40 ফিট, 40 ফিট যদি হয় তাহলে 40 ডিভাইড বাই 4 প্লাস হচ্ছে 1, তার মানে 10 + 1 11, তাহলে এই দিকে লাগবে 11টা, এই দিকে লাগবে 11, 11 11 22। হ্যাঁ, যেটা একজন ভাই বললো যে আপনি যখন লেন্থ দিবেন এই লেন্থটা স্লপের লেন্থটা নিতে হবে আর কি, হ্যাঁ, এই স্লপের লেন্থটা নিতে হবে। তবে এই এইটুকু না নিলে হবে কেন, কারণ ডিরেক্টলি তো আমরা একদম এই রিজে তো পার্লিন দেই না, একটু গ্যাপ রাখি, তাই না? দেখেন এই দুটো পার্লিনের ভিতরে গ্যাপ আছে না ভাই, একটু মানে একটু গ্যাপ রাখি, এজন্য আপনি ওই স্টপের লেন্থটুকু না নিলেও হবে, একটু একটু সরে থাকে পার্লিনটা, রিজে যে দুইটা পার্লিনটা এটা একটু সরে থাকে, এরকম একটু সরে থাকে। আমি একটু ডিটেলস আকারে এগুলো সব বললাম, তোমার কি ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? যে কি, তো সেক্ষেত্রে কি ওই লাস্টে রিজের ওখানে গিয়ে কি দুই পাশের জন্য দুইটা এক্সট্রা ধরতে হবে? দুই এক্সট্রা না, দুই পাশে দুইটা ধরতে হবে, ওখানে আগে বসাইতে মানে হবে, মানে আমার আপনাকে যা আপনাকে এই পাশে আমার আগে যা আসবে, সে এক্সাম্পল 20টা আসলো, তো 20টার সাথে কি আরো ওখানে রিজের জন্য দুইটা আরো ধরতে হবে, 22টা হবে, তাই তো? আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন এই রিস্ক পর্যন্ত চিন্তা করবেন না, পুরোটা আগে করবেন না, এইটুকু যে লেন্থ, আচ্ছা। এই লেন্থ ডিভাইড বাই স্পেসিং দিয়ে +1 তো দিতে হবে, আমরা জানি যে একটা যোগ করতে হয় যখন নাম্বার বের করি। একটা যোগ করতে হয়, জি তারপর যা জি। পাবো তাকে 2 দ্বারা গুণ করে দিব, দুই পাশে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে, এটা গেল পার্লিন, এরপরে আসেন হচ্ছে এই যে যা বললাম তাই এখানে লেখা আছে, এটা স্কিপ করি আমি। এরপরে আসেন হচ্ছে গার্ড। গার্ড কি, আমাদের হচ্ছে একইভাবে তো আমাদের তো ওয়ালেও শীট থাকতে পারে, তাই না? ঠিক একইভাবে তাহলে ওয়ালের শীটকে তো ধরে রাখার জন্য একটা কি লাগবে, একটা কম্পোনেন্ট লাগবে, যেরকম রুফের শীট ধরে রাখবে, সেম জিনিস গার্ড আর পার্লিন সেম জিনিস, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র পার্লিন হচ্ছে রুফে ইউজ হচ্ছিল, আর গার্ডটা কি হবে, ওয়ালে ইউজ হবে, এর জন্য এটার নাম হচ্ছে আলাদা নাম দেওয়া হয়েছে, বাট একই জিনিস। ক্লিয়ার? এই যে দেখেন এইভাবে গার্ড গার্ড চলে গেছে, হ্যাঁ, এভাবে গার্ড চলে গেছে, গার্ডের কাজ কি তাহলে ভাই? গার্ডের কাজ হচ্ছে ভার্টিক্যাল wall- শিট গুলোকে মানে ধরে রাখা আর কি। হ্যাঁ, ওয়াল শীটটাকে ধরে রাখা। আর ডিজাইনগত খুব একটা পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে মানে যেহেতু আমাদের আমরা যখন উইন্ড লোড ক্যালকুলেশন করি তখন ওয়ালের একটা উইন্ড লোড আলাদা, রুফের উইন্ড লোডটা আলাদা, তো সেক্ষেত্রে শুধু এই লোড ক্যালকুলেশনের জন্য আলাদা হয়। এছাড়া খুব একটা কিন্তু কি নাই, ডিজাইনগত পার্থক্য নাই, এখানেও আমরা ওই জেড অথবা সি সেকশন দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি পার্লিন বা এই গার্ড দিতে পারবেন এখানে।
আপনি একই নাম রাখতে পারেন, রুফ পার্লিন বা ওয়াল পার্লিন রাখতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আলাদা জায়গায় ইউজ হচ্ছে থেকে আলাদা নামকরণ দেওয়া হয়েছে। সবাই বুঝছে গার্ড? গার্ডের কাজ হচ্ছে ওয়াল শিটকে ধরে রাখা। ঠিক আছে ভাই? ওকে। এবং আপনার জি জি কতটুকু ঠিক আছে। রিকোয়াল হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট। কতটুকু শিটিং হচ্ছে এটা আপনার মানে এস্টিমেশনে তো লাগবেই, সাথে আপনার মেইন ডিজাইনের এটা ইফেক্ট আছে। তো অবশ্যই অবশ্যই দরকার যে আমার রিকল হাইট কতটুকু আর শিটিং হাইট কতটুকু। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি ব্রেসিং নিয়ে। আমি আগের দিন আলোচনা করছি, তো এখানে আলোচনা করার দরকার নাই। নেক্সট আমরা এটা নিয়ে একটা ক্লাসিক করবো ব্রেসিং নিয়ে। এরপরে আসেন, এর নাম হচ্ছে অ্যাঙ্কর বোল্ট। অ্যাঙ্কর বোল্টের কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমাদের যে স্টিল যে স্ট্রাকচার হয়, হ্যাঁ আমাদের কিন্তু সাব স্ট্রাকচার, যে মাটির নিচে যে স্ট্রাকচার, এটা কিন্তু আমাদেরকে আরসিসি তে করতে হয়। আর মাটির উপরে গিয়ে আমরা স্টিল করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, নিচে যে ফাউন্ডেশন, তারপর শর্ট কলাম, এগুলো কিন্তু আরসিসি তে হবে। তাহলে কি হবে, এই আরসিসির সাথে যখন স্টিল কলামটা আমরা তখন রেস্ট করাবো, তাদের ভিতরে তো একটা কানেকশন করা দরকার, তাই না? তো এই বোল্টের মাধ্যমে আমরা কি করি, এই স্টিল কলামের সাথে একটা আরসিসি কলামের কানেকশন করাই। তার মানে যে কোনো একটা আরসির সাথে যে কোনো একটা স্টিলে কানেকশন করতে হলে আপনার কি বসাইতে হবে, কি বোল্টের মাধ্যমে বসাবেন আপনি? অ্যাঙ্কর বোল্ট। অ্যাঙ্কর বোল্ট। এমন হইতে পারে যে আপনার ফুল, এরকম অনেক বিল্ডিং দেখবেন যে আপনার এই পুরা কলামটা হচ্ছে আরসিসি, এরকম আছে। ঠিক আছে, শুধুমাত্র এর রূপটা হচ্ছে কিসের, রাফটার। সেক্ষেত্রে এই জায়গাতে অ্যাঙ্কর বোল্ট হবে। এখন কিন্তু এরকম মনে হচ্ছে যে আপনার কলাম আরসিসি, এটা হচ্ছে আপনার মনে হয় আরএসসি ফায়ারের কারণে হচ্ছে। মানে আর এই যে ফায়ার অনেক প্রবলেম, মানে আরসি প্রবলেম করার কারণে অনেক কোম্পানি এখন কি করতেছে, ফুল হাইট আরসি কলাম তুলে তারপরে খরচ কমানোর জন্য কি করতেছে, রাফটার দিচ্ছে। কারণ এই ফ্লোর টোর দিলে তো হচ্ছে আপনার কি হবে, ওই মেইন বিম সাব বিমে অনেক খরচ হয়ে যায়, রাফটার দিলে খরচ কম, এভাবে করতেছে। আবার কলাম দিচ্ছে না কেন, এতে করে ওই যে মানে ফায়ার প্রুফিং অনেক আপনার মেটেরিয়াল ইউজ করা দরকার, অনেক পেইন্ট করা দরকার ফায়ারের জন্য, যে এই জন্য আর কি অনেকে আরসিসি করতেছে, তখন আপনার অ্যাঙ্কর বোল্টটা হবে এখানে। আচ্ছা, হোয়াট এভার, এটা আমাদের আলোচনার বিষয় না। তার মানে অ্যাঙ্কর বোল্টের মাধ্যমে আমরা একটা স্টিল কলামকে একটা আরসিসি কলামের সাথে জয়েন করি। আচ্ছা, এখন এটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা বোল্ট আর কি, এটা একটা এল শেপে দেখতে পাচ্ছেন এরকম। মানে এরকম এল না হয়ে ডিরেক্টলি এখানে আই শেপের অনেক অ্যাঙ্কর বোল্ট এখন দিচ্ছি আমরা। এখন কথা হচ্ছে এই যে এইটুকু দেখতে পাচ্ছেন না, এটা পুরোটা কিন্তু কি হয়, এই আরসিসি কাস্টিং, আরসিসি কলামের সাথে কাস্টিং করা হয়। যখন আরসিসিটা কাস্টিং হবে তখন ওই বোল্টটা ওখানে গিয়ে ভাই প্লেস। আমার একটা প্রশ্ন ছিল আর কি, হ্যাঁ জানার জন্য অবশ্যই, একটা প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ হচ্ছে অবশ্যই ভাই। আমাদের আরসিসি বিল্ডিং এবং হচ্ছে স্টিল স্ট্রাকচার, এটার ভিতরে মানে আরসিসির তুলনায় স্টিলে কত পার্সেন্ট কস্টিং এক্সট্রা মানে বেশি লাগে আর কি? মানে এটা কি 1.5%? আপনি বলছেন আরসিতে খরচ বেশি লাগে না স্টিলে খরচ বেশি লাগে? আমি বলছি আরসিসির তুলনায় স্টিলে কি 1.5% খরচ বেশি আসে নাকি? না, এটা এটা কিন্তু আসলে মানে বলা যাবে না যে আপনি কোন স্ট্রাকচারের জন্য খরচ কম হবে বা বাড়বে না, হ্যাঁ এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ডস করে। যেরকম আপনি যদি একটা এক মানে শেড বিল্ডিং এর যে এরিয়া, এটা যদি শেড করেন, শেডে যে খরচ হবে, ওটা যদি আরসি করতে চান তাহলে খরচ বেশি হবে আর। ঠিক আছে, আবার যদি আপনি ওটাকে আবার ফ্লোরিং করতে চান, সেক্ষেত্রে আবার খরচ বেশি আসতে পারে। মানে আসলে আপনি খরচ দেখে স্টিল বিল্ডিং করতে আসবেন তা কিন্তু না। স্টিল বিল্ডিং এবং আরসি বিল্ডিং এর কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে। এই বেসিক রিকোয়ারমেন্টস এর জন্য আপনি একটা বিল্ডিং স্টিলে যাবেন, একটা বিল্ডিং আরসি যাবেন। এই জন্য আমি কিন্তু একটা মনে হয় এই গ্রুপে একটা ভিডিও দিচ্ছি যে কোন বিল্ডিংটা আরসি যাওয়া ভালো, কেন আপনি স্কুলে যাবেন। মানে খরচটা আসলে এখানে ফ্যাক্টরটা কম। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এইসব চিন্তা করে আপনাকে যাইতে হবে যে আমি স্কিল করবো না আরসি। অনেক মানে উপকারিতা পাবেন যেটা আপনি আরসিতে পাবেন না, স্কিলে পাবেন। আবার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, যেরকম আমি ফায়ারের কথা বললাম। আপনার স্কিলটা ফায়ার, মানে ফায়ার আগুন লাগলে স্টিল বিল্ডিং কিছুক্ষণের মধ্যে মানে অ্যাকচুয়ালি ইয়ে হবে। মানে বেসিক্যালি হয় কি, অনেক ক্লায়েন্ট তো এটাই আগে মানে তাদের প্রথম কোশ্চেনটা এটাই থাকে না যে আগে আমার আসলে আমি ভাই। আমি বুঝতে পারছি আপনার কথা, বাট ক্লায়েন্ট আসলে কি পারপাসে বিল্ডিংটা করতেছে এটার উপর ডিপেন্ড করে। মানে মানে আপনাকে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আরসিসি করলে তা ভালো হবে না স্টিল করলে ভালো। তো আরসিসি করলে খরচ কমবে না স্টিল করলে খরচ হবে। এবং দেখা দরকার যে সে ধরেন একটা মানে একটা স্টোরেজ করবে, অনেক বড় জায়গায় স্টোরেজ করবে, সেই জায়গাটাতে আপনি যদি স্টিল করে দেন, তার সেট করে দেন, তাহলে তার খরচ কমবে। বাট ধরেন আপনি সে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করতে যাচ্ছেন, সেখানে আপনি স্টিল করতে গেলে তার খরচ আরো বাড়তে পারে।
কিছু জিনিসের উপর আচ্ছা ডিপেন্ডেন্স, আরো অনেক কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তবে স্টিলের মানে প্রাইস মনে হয় আগের থেকে একটু বেড়ে গেছে। 4-5 বছর আগে যে প্রাইস ছিল তাতে 1.5 গুণ প্রাইস বেড়ে গেছে এখন হচ্ছে steel। সেই হিসেবে আরসিসি বাড়ছে কিনা আমি আসলে প্রাইস নিয়ে এগুলো নিয়ে আমার খুব একটা কাজ করা হয় নাই, এই জন্য আমি এগুলো নিয়ে খুব একটা জানি না। যে আমরা তো আসলে ডিরেক্টলি প্রাইস তো ওভারঅল সবটাই বাড়ছে। ধরেন আপনার আগে যেটা হচ্ছে রড ছিল 56, 57 বা 58 টাকা ভালো, সেটা এখন 98 বা 100 প্লাস কিনতে হচ্ছে। ওই যে স্টিল সিমেন্ট প্লেটও, আমরা 420 টাকা, হ্যাঁ স্টিল প্লেটও একই হ্যাঁ অবস্থা, 400 100 টাকা টাকা, আগে যে প্লেট ছিল এখন হ্যাঁ 150 তো টাকা হয়ে গেছে। ওই ওইটা ওভারঅল আপনার আরসিসি তেও যা বাড়ছে দেখা যাচ্ছে, স্টিলেও ওইভাবে বাড়ছে আর কি। মানে তবে বড় এমন জায়গায় না যে যখন করবেন শুধুমাত্র আপনি, স্টিলে বড় বাড়ছে। জি জায়গায় আপনার যখন বড় একটা স্প্যান দরকার, বড় বিল্ডিং করবেন, তখন আপনার স্টিল করলে আপনার খরচ কম। কারণ আরসিসি বিল্ডিং আচ্ছা, ক্রসলি আপনার কলাম বসাইতে হয়, বাট স্টিলে আপনি অনেক দূর পর্যন্ত আপনি মানে কলাম ছাড়াই আপনি স্পেন, করতে হ্যাঁ পারবেন। স্পেনটা অনেক বেশি নেওয়া যায়। জি তো এটা আপনার ডিপেন্ড করতেছে কি পারপাজে বিল্ডিংটা করতে যাচ্ছে। আচ্ছা আরেকটু ঠিক আসিতে, আছে, আমরা আলোচনায় হ্যাঁ যেতে পারি। জি এই জায়গাতে হচ্ছে আমাদের ধরেন আমি তো অ্যাঙ্গর বোল্টটা আমরা ডিজাইন করব, ঠিক আছে, এই কোর্সে অ্যাঙ্গর বোল্ট কিভাবে ডিজাইন করতে হবে, বেস প্লেট কিভাবে ডিজাইন করতে হবে, এটা আমরা সবই দেখাবো আর কি। তো বাট এটা নিয়ে একটু আমি একটা কোশ্চিন করি আপনাদেরকে, দেখে উত্তর দিতে পারেন কিনা আপনারা। মানে আমাদের যে লোড আছে, হ্যাঁ বেসিক্যাল লোড, একটা সাপোর্টে 3 রকমের লোড থাকে। একটা লোড হচ্ছে আপনার মানে কম্প্রেশন, নিচে দিয়ে কাজ করে, আর একটা হচ্ছে টেনশন, আর একটা হচ্ছে শিয়ার, সাইড বরাবর কাজ করে। তো এই অ্যাঙ্কর বোল্টটা কোন লোডের রেসপেক্টে ডিজাইন করতে হবে? এটা কম্প্রেশন পোস্ট কম্প্রেশন লোডের জন্য। সবাই, আমি সবার থেকে উত্তর চাচ্ছি, আলবি বলো তো। আরেকবার যদি একটু বলতেন আর কি কোশ্চেনটা। ভাইয়া অ্যাঙ্কর, এটা একটু আমাকে আর ঝামেলা আমি হচ্ছে। কথা শুনি না, ফোনে কথা বলতেছিলাম তো। আচ্ছা, এই যে অ্যাঙ্কর বোল্টটা কোন লোডের রেসপেক্টে ডিজাইন করতে হবে, কম্প্রেশন, টেনশন নাকি শিয়ার? এটা এখানে ধরেন আহ কম্প্রেশন আছে, এখানে টেনশন এটা ফোর্স আছে, হুম শেয়ারের হুম। কারণে ডিজাইন হওয়ার কথা আর কি। শিয়ার। অন্য সবাই তাই কম্প্রেশনের কারণে। কম্প্রেশন। আচ্ছা, রাশেদ ভাই কম্প্রেশন বলছেন মনে হয়। আচ্ছা, বেসিক্যালি এটা ডিজাইন করতে হবে আপনাকে, বা ডিজাইন ক্রিটিক্যাল হবে হচ্ছে টেনশন প্লাস শেয়ারে, দুইটা লোডের রেসপেক্টে আপনাকে ডিজাইন করতে হবে। আর কম্প্রেশন মানে কি, ও তো নিচের দিকে থাকতে চাবে, ও তো সরবে না, ও তো খুব ইজিলি থাকতে চাইবে, তখন আপনার অ্যাঙ্কর বোল্টে ইফেক্ট কম হবে। বাট যখন টেনশন ভাব মানে কি, সে সরতে চাচ্ছে, উপর দিকে উঠতে যাচ্ছে, আর শেয়ার মানে সাইড দিকে সরতে যাচ্ছে, তো কাজে হচ্ছে ধরে রাখা, তখন তার উপর লোডটা ক্রিটিক্যাল হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাকে আপলিফট ফোর্স। হ্যাঁ আমার হচ্ছে এখানে একটা প্র্যাকটিক্যালি আছে যে আমাদের ওই ফ্যাক্টরিতে একটা ধরেন সোলার প্যানেল এরিয়া ছিল, হ্যাঁ। সোলার প্যানেলের ওখানে ওইটা থাকার কারণে ওই আরএসসি থেকে যখন লোক আসছিল, হ্যাঁ, অডিটে, তখন ওরা বলছিল যে আপনারা যে অ্যাঙ্কর বোল্ট দিছেন এটার জন্য আপনারা একটা কাজ করেন, ফার্স্টে হচ্ছে এটার আপলিফট চেক কইরা দেন দেখবেন যে এটা ঠিক আছে কিনা। দ্যাটস মিন এটা আপলিফটের ইফেক্ট আছে একটা। আপলিফট মানে হচ্ছে টেনশন, টেনশন হ্যাঁ এবং টেনশন, শিয়ার হ্যাঁ টেনশন, এটা উপরের দিকে ওইটাকে টানতেছে আর কি, টানবে, এরকম কিছু। মেইন এটা টানবে তো হ্যাঁ হ্যাঁ এখানে ফোর্স। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু আগে ক্লাস থেকে ফোর্স নিয়ে আলোচনা করছি, ফোর্স না বুঝলে তো হুম ভাই হুম। আসলে ডিজাইন করা যাবে না। কোথায় কি ফোর্স কাজ করতেছে এটা যদি বোঝা যায় তাহলে বুঝতে যাবে যে কোন ফোর্সে তো ডিজাইন করতে হবে। এখানে কম্প্রেশন ফোর্স দিবে কে, ডেড লোড আর লাইভ লোডের কারণে কম্প্রেশন ফোর্স কাজ করে নিচের দিকে, হ্যাঁ কম্প্রেশন আসবে। আর টেনশন আর শেয়ারটা এটা বেসিক্যালি কাজ করবে ল্যাটারাল লোডের কারণে, সেসমিক আর হচ্ছে হুম। উইন্ড, বেসিক্যালি উইন্ডের কারণে উইন্ড লোড। মানে আপলিফটটা হবে। তো যদি হ্যাঁ আমার হ্যাঁ। বিল্ডিং এ, যেমন আমি এটা কেন আলোচনা করলাম, মাল্টি স্টোরি বিল্ডিং হলে ডেড লোড লাইভ লোডটা বেশি থাকে, সেক্ষেত্রে অ্যাঙ্কর বোল্ট কম লাগলেও লাগতে পারে। বাট যদি শেড বিল্ডিং হয় সেক্ষেত্রে দেখা যাবে তার আপলিফট ফোর্স বেশি হতে পারে। বা ব্রেসিং ড্রেসিং লোকেশন হুম গুলোতে আপনার যেমন এই যে ব্রেসিং আছে না, এই ব্রেসিং এ একটা ব্রেসিং কি হবে, কম্প্রেশনে যাবে, আরেকটা ব্রেসিং টেনশনে যাবে, এই যে ক্রস ব্রেসিং এ, তখন দেখা যাবে যে ব্রেসিং এ মানে টেনশনে যাচ্ছে তার অ্যাঙ্কর বোল্ট বেশি লাগবে। তো এগুলো হচ্ছে যখন ডিজাইন করবো আমরা এগুলো চেক করবো, হ্যাঁ সাপোর্ট রিয়াকশন দেখে, বাট এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে জি বেস ভাই, প্লেট। আমার হ্যাঁ আমার বলেন। সাইডে ভাই অ্যাঙ্কর বল বলবে ভাই আর কয়দিন পরে। আচ্ছা ওকে ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে বেস প্লেট। বেস প্লেটটা হচ্ছে অ্যাঙ্কর বোর্ডের সাথে থাকে আর কি, হ্যাঁ বেসিক্যালি এই আরসিসি কলামের উপরে এই বেস প্লেট থাকে, বেস প্লেটের সাথে আপনার অ্যাঙ্কর বোর্ড কানেক্ট করা থাকে, আর স্টিল কলামটা বেস প্লেটের সাথে ওয়েল্ড করা থাকে।
তখন স্টিল কলাম আর বেস প্লেটের সাথে থাকে, বেস প্লেট আর অ্যাঙ্কর বোল্ট মানে জয়েন্ট হয়ে আরসিসি কলামের সাথে কানেক্টেড হয়ে থাকে। ঠিক আছে, তো এটা একটা প্লেট, প্রত্যেকটা স্টিলের কানেকশনের সাথে একটা প্লেট দিতে হয়। তো যেহেতু এটা বেজে এই প্লেটটা থাকে, এর জন্য এর নাম হচ্ছে বেস প্লেট। প্রত্যেকটা কানেকশনে প্লেট থাকে, জয়েন্ট প্লেট, ইন প্লেট, এগুলো দেখবো আমরা। ঠিক আছে, তো এরপরে আসা হচ্ছে কানেকশন। কানেকশন নিয়ে এখানে আসলে আমরা খুবই সিম্পল কিছু কথাটাই বলবো। মানে কানেকশনটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট স্টিল ডিজাইনের জন্য। হ্যাঁ, মানে স্টিলের যখন আপনি কোনো কাজ করতে যাবেন লাস্টের দিকে, ডিজাইন, স্টিল ডিজাইন একটা, কানেকশন ডিজাইন কিন্তু হচ্ছে আমরা কাজ পাওয়ার পরে করি। কোনো একটা কাজ ধর ফাইনাল হয়ে গেছে তখন আমরা কানেকশন ডিজাইন করি। তো কানেকশনও ডিজাইন করতে হবে, বুঝছেন? প্রত্যেকটা জায়গায় কানেকশন হবে, একটা কলমের সাথে রাফটারে কানেকশন, বেসিং কানেকশন, সব জায়গায় কানেকশন আছে। তো আমরা যেটা করছি যে আগে আমাদের যেটা ছিল, এই একই কোর্সে আমরা স্কিল কানেকশন দুটাই করাইতাম। তখন দেখা যায় যে কোর্সটা 6-7 মাস লেগে যাইতো, অনেকে বোরিং হয়ে যাইতো, অনেকে করতে পারতো না, অনেক অবস্থা। এই জন্য আমরা কানেকশন ডিজাইনটাকে আলাদা করে দিছি এবং এটা আমরা ডেকোরেট করে দিছি। যে যে অনেকে বলে যে ভাই আগে স্কিলটা শিখি তারপরে দেখবো এটা, এই জন্য আমরা ওটা আলাদা করে দিছি। আপনারা এটা শেখার পরে যারা অবশ্যই ইন্টারেস্ট থাকবেন, আগ্রহ ফিল অনেকের থাকবে, মানে হয় যেটা কি প্রত্যেকটা ব্যাচে আমরা এরকম 6-7 জনে শুরু করি, দিন শেষে 3-4 জনই দেখা যায় ভালো মতন করে, আর বাদ বাকি 2-3 জন দেখা যায় ঠিক মতো করতে পারে না, প্র্যাকটিস করতে পারে না। দেখা যায় তারা ওই আগ্রহটুকু হারিয়ে ফেলে, আর 3-4 জন করে তখন তারা আবার কানেকশন ডিজাইন হয়তো কোর্স করে বা আমাদের থেকে কোর্স নিয়ে নেয়। তো অবশ্যই আপনারা মানে কানেকশন ডিজাইন অবশ্যই শিখতে হবে আর কি, যদি স্কিল কেউ ফুল ডিজাইন শিখতে চায় আর কি। খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা এখানে হয়তো খুব একটা আলোচনা করবো না কানেকশন নিয়ে, সিম্পল কিছু আলোচনা আর কি আমাদের থাকবে আর কি। আচ্ছা, এরপর থেকে যেগুলো আলোচনা করব এগুলো খুবই সিম্পল, আমি খুবই থলি মানে জাস্ট বলে যাব আপনাদেরকে। আহ, এগুলো হচ্ছে, এগুলোর নাম হচ্ছে ট্রিমস বলি আমরা। এরপর থেকে যেগুলো জিনিস দেখাবো আমার, এগুলোর নাম হচ্ছে ট্রিমস। এই ট্রিমস এর কাজ কি? ট্রিমস এর কাজ হচ্ছে যেন এই মানে ধরেন বৃষ্টির পানি মানে কোনো ফাঁক ফোকর যেন না থাকে। এই যে শীতের জয়েন্ট গুলো হবে না, বিল্ডিং এর যেন কোনো ফাঁক ফোকর না থাকে, মানে এটা ফিনিশিং কাজ বলতে পারে। এগুলো বিল্ডিং এ যেহেতু হয় এই জন্য জানতে হবে আমাদেরকে। ঠিক আছে ভাই, এগুলোর নাম হচ্ছে ট্রিমস, মনে রাখবেন। ট্রিমস এন্ড ক্যাপিং এন্ড ট্রিমস বলা হয়। আচ্ছা, তার ভিতরে প্রথম হচ্ছে গাটার। গাটারের কাজ কি? কারণ এই দিক থেকে যে আমাদের যে বৃষ্টির পানি পড়বে না, এই যে বৃষ্টির পানি পড়বে, আমরা তো ওই গ্রামের দিকে টিনের বিল্ডিং দেখছি, বৃষ্টির পানি কি হয়, টিন থেকে পড়ে যায়, তাই না ভাই? বাট স্টিল বিল্ডিং এ যেটা আমরা করি, আমরা যদি ধরেন এই দিকটা স্লপ আছে দুই দিকে, যদি আমরা কি করি এই বরাবর যদি আমরা একটা মানে করেন একটা কি বলবো এটাকে, এটাকে একটা ক্যাপিং দিয়ে দেই। হ্যাঁ, একটা কি বলবো এটাকে, বাংলা কি বলে, মানে পানি ধরে রাখার জন্য আর কি। হ্যাঁ, তাহলে কি হবে, বৃষ্টির পানি নিচের দিকে পড়বে না, তাই না ভাই? এই জায়গায় আটকে থাকবে, থাকবে না? ডিরেক্টলি আমরা কি করবো না, বৃষ্টির পানিটাকে নিচের দিকে নামাই না স্টিল বিল্ডিং এ। তার মানে এই যে একটা ধরেন একটা সেকশন এরকম করে সেকশন দিয়ে দেয়, তখন কি হয় এই জায়গাতে শীতের পানি এই মানে গাটারে পড়ে। ঠিক আছে, দেন আমরা কি করি, এই গাটার থেকে বিভিন্ন পাইপের মাধ্যমে পানি একটা একটা মানে সুন্দরভাবে নিচের দিকে নিয়ে যায়। তার মানে স্টিল বিল্ডিং কি করি না আমরা, পানি ফ্রি ফল করি না, কি করি একটা মানে গাটারের মাধ্যমে পানিটাকে নিচের দিকে মানে আমরা ধরে রাখি, তারপর পাইপের মাধ্যমে নিচের দিকে নামাবো। সবাই ক্লিয়ার? গাটারের কাজ, তাহলে গাটার কোথায় থাকবে, কোন ডিরেকশন বরাবর বসবে? লং ডিরেকশন। লং ডিরেকশন বরাবর বসবে, বাস যেদিকে স্লপ আসতেছে সেই বরাবর বসবে। ক্লিয়ার সবাই? আমাকে দ্রুত চাইতে হবে, হ্যাঁ সবাই একটু রেসপন্স করবেন। আমি ভাইয়া ক্লিয়ার। 8 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে রিজ ক্যাপ। একটু আগে রিজ বললাম, রিজ হচ্ছে চূড়া। তো এই চূড়াতে আসলে কি হচ্ছে, এই যে চূড়া, এই চূড়াতে কি হচ্ছে ভাইয়া এই যে গ্রুপে একজন মেসেজ দিচ্ছে, হ্যাঁ জয়েন করতে পারতেছে না অনেক। কেন জয়েন করতে পারতেছি না? লিঙ্ক তো দেওয়া আছে। কি আছে? আচ্ছা, ইবাদ ভাই একটু কথা বলেন তো। ঠিক আছে, ওনার সাথে পার্সোনালি একটু কথাবার্তা বলেন। জি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমাদের রিজে আসলে কি হচ্ছে, এই দিক থেকে একটা শীট যাচ্ছে, এই দিক থেকে একটা শীট যাচ্ছে, তাই না? দুইটা শীট যখন মিলিত হচ্ছে তাহলে এই জায়গাতে একটা মানে ফাঁক থাকার পসিবিলিটি থাকে না ভাই? মানে যেখানে গিয়ে শীত মিলিত হয় ওই জায়গাতে ক্যাপিং লাগবে, এক কথা হচ্ছে এইটা স্টিল বিল্ডিং, না হলে পানি পড়তে পারে বা ফাঁক থাকতে পারে। ঠিক আছে, লিকেজ হলে কিন্তু মানে পানি পড়লে সর্বনাশ, স্টিল বিল্ডিং এর একটা প্রবলেম, পানি পড়তে পারে।
হ্যাঁ, এই জন্য কিন্তু মানে প্রবলেম। তো এই জন্য এই জায়গাটা কি করতে হয়, এইভাবে যদি আমরা একটা ক্যাপিং দেই রিজে, তাহলে কিন্তু কি হবে, ফাঁকটা থাকবে না, তাই না? এই জন্য এই যে ক্যাপিংটা দেয় রিজে, এটার নাম কি, রিজ ক্যাপ। এগুলো ডিজাইনের সাথে কোনো সম্পর্কিত নাই, বাট জানতে হবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এগুলো কিন্তু শিটিংই, শীটের উপর শীট দিচ্ছি আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গ্যাবল টিপ। গ্যাবল শব্দ সম্পর্কে পরিচিত হওয়া দরকার। গ্যাবল কি? গ্যাবল হচ্ছে বিল্ডিং এর উইথের দুই পাশটাকে আমরা গ্যাবল বলি। বিল্ডিং এর উইথের দুই পাশটাকে আমরা কি বলি, গ্যাবল। কেন গ্যাবল বলি, এই জায়গাতে এই যে আমাদের একটা মানে ট্রায়াঙ্গুলার জিনিস ক্রিয়েট হয় না ভাই এই জায়গাটায়, এই জন্য এটার নাম হচ্ছে গ্যাবল। এই জন্য এটা আমরা উইথের দিক থেকে দেখতে পারি বলে উইথের পাশটাকে আমরা গ্যাবলের পাশ বলি। সবাই ক্লিয়ার? তো এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাতে একটা ওয়ালের শীট আছে আর রূপের শীট আছে, এই জায়গায় জয়েন্ট হচ্ছে না, তাহলে এখানে একটা ট্রিম লাগবে। এই জন্য এই জায়গাতে আমরা কি করি দেখেন, এই শীটটাকে এখানে ট্রিম দিয়ে ঢেকে দিচ্ছি, এর নাম হচ্ছে গ্যাবল ট্রিম। এখন বলতে পারেন ভাই তাহলে এই লেন্থের দিকে লাগবে না, আপনি তো শুধু উইথের দিকে দিলেন, লেন্থের দিকে লাগবে না এই ট্রিমটা? না, লেন্থের দিকে তো স্লোপিংটা নাই, ওই স্লোপিংটা তো ওখানে এক্সট্রা ভাবে ত্রিভুজ আকারে বড় লেন্থের দিকেও তো ওয়াল শীট আছে, রুফ শীট আছে, ওখানে জয়েন্ট হচ্ছে না, জয়েন্ট হলে তো দিতে হবে আমার। এখানে আমার আমাদের লাগতেছে না কেন? কেমন লাগতেছে না বলেন? এ তো পারার কথা ভাই, এ পর্যন্ত যারা জিজ্ঞেস করছে। গাটার দেওয়ার কারণে। হ্যাঁ, গাটার দেওয়ার কারণে, গাটারই হচ্ছে ওখানে একটা ক্যাপিং এর মতো কাজ করতেছে। বেসিক্যালি ক্যাপিং এর কাজটা হচ্ছে যেন কোনো মানে ওখানে একটা প্রলেপ দেওয়া, প্রলেপের মতো আর কি, হ্যাঁ, যেন ফাঁকা না থাকে। তো গাটারটা ওই কাজটা করে দিচ্ছে, পানি তো ও ধরতেছে, কোনো লিকেজ থাকতেছে না। ঠিক আছে, এই জন্য এই বরাবর কোনো ট্রিম দিতে হবে না। এরপরে আসেন হচ্ছে কর্নার ক্যাপ বা কর্নার ট্রিম। কর্নার ট্রিমটি কি, এই দিক থেকে একটা শিট আসতেছে, এই দিক থেকে শিট আসতেছে, তাই না, ওয়ালে দুই দিক থেকে। এই জন্য কি করতে হবে, এরকম ওয়ালে কর্নার গুলাতে আপনার কি করতে হবে, একটা ক্যাপিং দিতে হবে। এটার নাম হচ্ছে কর্নার ক্যাপ। ঠিক আছে ভাই, এগুলো আমরা পরে দেখবো এস্টিমেশনের সময়, ওকে? এগুলো কিন্তু লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে বটম ফ্ল্যাশ। বটম ফ্ল্যাশের আরেকটা নাম হচ্ছে ডিপ ট্রিম। ডিপ ট্রিম, ডিপ ট্রিমও নামে ডাকে এটাকে, হ্যাঁ। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে আমাদের এই যে পেরিফেরি বরাবর ব্রিকল আছে না ভাই, ব্রিকলের উপর শিট উঠবে, শিট আর ব্রিকলের জয়েন্ট হচ্ছে না, তো ওখানে একটা প্রলেপ দেওয়া লাগবে না? তো ওই বটম ফ্ল্যাশটা ওই প্রলেপের কাজটা করে। তো কি হবে, এখানে পুরা পেরিফেরি বরাবর যেখানে যেখানে ব্রিকল আর শিট হচ্ছে ওখানে একটা ক্যাপিং দিতে হবে। সবাই ক্লিয়ার? বটম ফ্ল্যাশ, রাশেদ ভাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে ডাউন পাইপ। একটু আগে আমি গাটারের কথা বললাম, হ্যাঁ, গাটারের কাজ কি ছিল, পানি ধরে রাখা। ডাউন পাইপের মাধ্যমে আমরা কি করি, পানিটাকে নিচের দিকে নিয়ে আসি। মানে এই বরাবর আমাদের গাটার আছে, এই বরাবর আমরা নিচের দিকে কি করি, গাটার থেকে পানি নিচের দিকে ডাউন পাইপের মাধ্যমে নিয়ে আসি। এটা ইউপিভিসি পাইপ হতে পারে বা মেটাল পাইপও হইতে পারে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমরা দিই আর কি। হ্যাঁ, এটারও ডিজাইন করতে হয়, আমরা ডাউন পাইপ, গাটার এবং ডাউন পাইপ ডিজাইন করতে হবে কিন্তু, হ্যাঁ, যাতে পানি যেন সে নিতে পারবে কিনা, এটা ডিজাইন আছে কিন্তু, সেই ডিজাইনটাও আমরা দেখবো এই কোর্সে। ডাউন পাইপ এন্ড গাটার, এটা মনে রাখেন। আপনি একটা ডাউন পাইপ দিলেন, কারণ এটা দিলেন, সে কি পানি কি ধরে রাখতে আসলে পারবে কিনা, দেখেন অনেক পানি চলে আসতেছে আপনার, তাহলে পানি তো কি হবে এতগুলো পানি, তখন তো আপনার লিকেজ হয়ে যাবে। এই জন্য আপনাকে এগুলো ডিজাইন করে দেখতে হবে যে আসলে তখন রেইনফল ইন্টেন্সিটি দিয়ে সবকিছু দিয়ে আপনার ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। এরপরে আসে হচ্ছে ইনসুলেশন। ইনসুলেশনটা কি, আমাদের তো আসলে শীটের থিকনেসটা অনেক কম, অনেক কম, 0.5 মিলিমিটার। এতে করে স্টিল বিল্ডিংটা অনেক মানে গরম থাকে, তাপমাত্রা ভিতর ঢোকে। তো ইনসুলেশনের এর কাজটা কি, যেন তাপটা ভিতর দিকে না আসে, রোদ ডিরেক্টলি রোদটা যেন না আসে, এটা তাপ মানে প্রতিরোধ একটা মেটেরিয়াল। ঠিক আছে, এটা আমরা কি করি, এই পার্লিনের উপরে শীতের নিচে দিয়ে দিয়ে এতে করে হচ্ছে আমাদের মানে অনেকটা ঠান্ডা থাকে। তো ইনসুলেশনের কাজ হচ্ছে তাপ ধরে রাখা। এটা কি হবে, শীতের নিচে থাকবে। নর্মালি রুফে দেয়, অনেক অনেক কোম্পানি আছে ওয়ালেও দেয়, বাট ওয়ালে অনেকে না দিলেও হয়, কারণ ডিরেক্টলি ওয়াল থেকে তো রোদ বেশি আসে না, তো আসে সেক্ষেত্রে ওয়ালেও দেয়।
ক্লিয়ার? ইনসুলেশন হিসাবে ইউজ করে ইনসুলেশন ইনসুলেশন হিসাবে কোন মেটেরিয়ালসটা ইউজ করে? এটা এটা অনেক টাইপ আছে। যেমন এটা হচ্ছে ডাবল বাবল ইনসুলেশন, আরো আছে রক ওল, মানে উল, মানে উল দিয়েও করে। এগুলো হচ্ছে ক্লায়েন্ট বলে দেয় আর কি, হ্যাঁ, যে আমরা এটা দিতে যাচ্ছি, তখন সেটা আমরা স্টিল কোম্পানিগুলো সেটাকে প্রোভাইড করে দেয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আজকের দিনের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে এই যে একটা সেকশন দেখতে পাচ্ছেন। এটা বেসিক্যালি এটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে স্টিল বিল্ডিং এ ধরেন এই বিভিন্ন মোমেন্ট ডায়াগ্রামের উপরে, যেমন ধরে আমি যদি বলি যে এটা আপনি তো উইল লোডটা আসে, এটা যদি পিন সাপোর্টেড হয়, আমি জাস্ট সিম্পলি বলতেছি, তো এটা মোমেন্ট ডায়াগ্রামটা ঠিক এরকম হবে, হ্যাঁ, না আস্তে আস্তে বাড়বে উপরে দিয়ে গিয়ে। এখানে মোমেন্ট ডায়াগ্রামটা এইদিকে হয় এবং এরকম হবে। তার মানে এই জায়গাগুলোতে ধরুন যেখানে মোমেন্ট বেশি সে জায়গায় সেকশন বেশি লাগবে, স্বাভাবিক। তো স্টিলে যেটা করা যায়, যেখানে মোমেন্ট বেশি সেই জায়গায় সেকশন বাড়ানো যায়, যেখানে কম সেখানে কমানো যায়। এটার নাম হচ্ছে ট্যাপার। ট্যাপার করা যায়, যেটা আরসিতে করা যায় না। আপনি চাইলেও ট্যাপার করতে পারবেন না, কিন্তু স্টিলে করা যায়। অনেক আরসিতে করে, যেমন ক্যান্টিলিভার দেখবেন ট্যাপার করে দিচ্ছে, বাট স্টিলে এটা হারমেশাই করা যায়, ট্যাপার করা যায়, যেহেতু আমরা এখানে কানেকশন দিয়ে করতে পারি বা এরকম সেকশন ক্রিয়েট করতে পারবো। তো এটা আমরা মাথায় রাখবেন যে স্টিলে ট্যাপার করা যায়। ট্যাপার এর নামটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। আমি জাস্ট একটু পরিচিতি করালাম আপনাদের সাথে। তো আমাদের আসলে এই কয়টাই টপিক ছিল, বেসিক্যালি এই কয়টাই কম্পোনেন্ট স্কিলে জানলে হবে। আমরা নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে ডেড লোড বা লোড ক্যালকুলেট শুরু করব, পরের ক্লাসে নেক্সট ক্লাস থেকে আমাদের লোড শুরু হবে, ডেড লোড আমরা প্রথম মানে ক্লাস শুরু করবো। ঠিক আছে ভাই, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে পার্সোনালি মানে করতে পারেন। আজকে আমার গলা অবস্থা খুবই খারাপ আসলে। পার্সোনালি করেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব, বা নেক্সট ক্লাসে কোশ্চেন করেন, আমরা উত্তর দিব আর কি। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।